কাণ্ডের ঘটনা বনাঞ্চলের একাংশ একেবারে পুরো ছাই হয়ে গেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আগেও আগুন লাগে বাঁকুড়ার জঙ্গলে, একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেবব্রত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানতে পারবো দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, আবারও বাঁকুড়ার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা। একদমই, দেখো কিছুতেই যেন এই অসাধু ব্যক্তিদের সাবধান করা যাচ্ছে না। বারংবার সচেতন করছে বন দপ্তর, প্রশাসনিক আধিকারিকরা, পুলিশ প্রশাসন সকলেও সচেতন করে, কিন্তু এই যে বনে আগুন লাগানোর বিষয়টা তাদের সচেতন করতে পারছে না। এর আগেও পাত্রসায়ের জঙ্গলে আগুন লেগেছিল। আজও পাত্রসায় রেঞ্জের কুশদ্বীপ বিট সংলগ্ন যে জঙ্গল রয়েছে সেখানে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। যেহেতু গ্রীষ্মকাল, প্রচুর পরিমাণে রোদ রয়েছে, ঝরা পাতা রয়েছে, তাই পাতায় আগুন লেগে লেলিহান শিখায় জ্বলতে থাকে। আজ বাতাসের পরিমাণ বেশি ছিল, তাই একের পর এক জঙ্গলে আগুন লাগতে থাকে। যে কারণেই স্থানীয়রা মনে করছে একদিকে যেমন গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অন্যদিকে এই জঙ্গলে বিভিন্ন ধরনের ছোট ছোট জন্তু রয়েছে, জীবজন্তু রয়েছে, তাদেরও একটা ব্যাপক পরিমাণে ক্ষতি হবে। তবে বন দপ্তর যেমনটা মনে করছে, এই আগুন লাগানোর ঘটনা ঘটাচ্ছে কিছু অসাধু মানুষ, যারা এই জঙ্গলে পাতা কুড়াতে যান, যারা এই জঙ্গলকে নিয়ে ব্যবসা করেন। এই অসাধু ব্যক্তিরা এই ধরনের কাজ করে থাকে। তাদের বিরুদ্ধে বারংবার সচেতন করা হচ্ছে, তাও সচেতন হচ্ছে না। তবে বন দপ্তর যেমনটা জানাচ্ছে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই যারা জঙ্গলে আগুন লাগাচ্ছে তাদের বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর পর্যন্ত ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসছে পাত্রসায়ের জঙ্গলে। বেশ, আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, কাল এসএসসি চাকরি বাতিল মামলার রায়, আগামীকাল 26,000 চাকরি বাতিল মামলার রায়। আরো ডিটেল এই বিষয়ে জানতে পারবো, কখন রায় ঘোষণা হবে, কি আপডেট পাওয়া যাচ্ছে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে মৈত্রেয়ী। সোনিয়া, দেখো আগামীকালই এই 26,000 চাকরি বাতিল মামলার রায় ঘোষণা হতে চলেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শেষ এই মামলার শুনানি হয়েছিল। এই মামলার শুনানি শেষ হয়েছিল 10ই ফেব্রুয়ারি এবং সেদিনই সব পক্ষের বয়ান শুনে রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি খান্না। এবং আগামীকাল সকালেই এই মামলার রায় ঘোষণা আছে বলে আমরা জানতে পেরেছি। আগামীকাল সকাল 10:30টায় আদালত বসার সঙ্গে সঙ্গে এই রায় ঘোষণা হতে পারে বলে আমরা সুপ্রিম কোর্ট সূত্রে জানতে পারছি। 10ই ফেব্রুয়ারি যে শেষ শুনানি হয়েছিল, সেখানে এসএসসি এবং সিবিআই তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকে তাদের বক্তব্য জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি। আমরা নজর রেখেছি ইতিমধ্যে যে খবরে, কাল এসএসসি চাকরি বাতিল মামলার রায়, 26,000 চাকরি বাতিল মামলার রায়। আগামীকাল 10:30টায় রায় সুপ্রিম কোর্টে, সকাল 10:30টায়। অবশ্যই নজর থাকবে, আরো ডিটেল আপডেট নেব মৈত্রেয়ীর কাছ থেকে। মৈত্রেয়ী, যেমনটা জানাচ্ছিলে, দেখো আমি যেমনটা তোমাকে বলছিলাম যে শেষ যখন মামলা শুনানি হয়েছিল 10ই ফেব্রুয়ারি, সেদিন সিবিআই, এসএসসি এবং রাজ্যের তরফ থেকে, রাজ্যের কাছ থেকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি জানতে চেয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব কিনা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এসএসসির তরফ থেকে একদিকে যখন বলা হয়েছিল যে তাদের কাছে কিছু তথ্য রয়েছে, সেক্ষেত্রে র্যাঙ্ক জাম্পিং যারা করেছেন বা প্যানেল বহির্ভূত যারা যুক্ত হয়েছেন সেই নথি তাদের কাছে রয়েছেন, কিন্তু ওএমআর শিটের কারচুপি করে কাদের নাম ঢোকানো হয়েছে সেই তথ্য সম্পূর্ণভাবে তাদের কাছে নেই। পঙ্কজ বানসালের বক্তব্য বারবার করে উঠে এসেছিল, পঙ্কজ বানসালের নাম বারবার করে উঠেছিল। তার থেকে উদ্ধার হওয়া যে ওএমআর শিটের যে ডেটাবেস ছিল, সেই ডেটাবেসের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছিল, কিন্তু সেই ডেটাবেসের ওএমআর শিটের যে তথ্য, সেই তথ্যই যে চূড়ান্ত তথ্য, সে বিষয়েও কিন্তু নিশ্চিত করে কোনো পক্ষ সর্বোচ্চ আদালতকে জানাতে পারেনি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেখানেই কিন্তু উল্লেখ করেছিলেন যে তাদের কাছে সেটাই সব থেকে বড় প্রশ্ন, যে যেহেতু ওএমআর শিট নেই, অরিজিনাল ওএমআর শিট নেই, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যোগ্য এবং অযোগ্যদেরকে কিভাবে পৃথক করা যায় সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। সেখানে দাঁড়িয়ে যারা মূল মামলাকারী তাদের পক্ষে সওয়াল করা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছিলেন যে নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে, কিন্তু এখন দেখা যে প্রধান বিচারপতির বেঞ্চ কোন দিকে তাদের রায় দেন, তারা কি মনে করতে পারছেন যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব এবং চাকরি বাতিল স্থগিত রাখারই নির্দেশ দেন নাকি? একেবারে মৈত্রেয়ী, অবশ্যই আমাদের নজর থাকবে।
আর এবার নজর রাখবো স্ত্রী পালিয়ে গেছে, পালানো স্ত্রীকে ফেরানোর জন্য একেবারে হাতাহাতি অবস্থা চাকুলিয়ার ধুমাগড়ে। ছবি দেখাবো আপনাদের, দুপক্ষের রীতিমতো হাতাহাতি। দিন দশেক আগে স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক ব্যক্তির। খবর পেয়ে স্ত্রীর প্রেমিকের বাড়িতে গিয়ে স্বামী হাজির হয়েছে, আর তারপর এই অবস্থা দেখুন। দুই পরিবারের মধ্যে রীতিমতো হাতাহাতির ছবি, কিন্তু এরপর ঠিক কি হলো চলুন চঞ্চল রয়েছে আমার সঙ্গে, জানবো। চঞ্চল, দিন দশেক আগে স্ত্রী পালিয়ে গেলেন, তারপর তার প্রেমিকের বাড়িতে গেলেন স্বামী, তারপরে ছবিটা আমরা দেখছি, এরপর কি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 10 দিন আগে ইসলামপুর থানার দাড়িবিট এলাকার বাসিন্দা বিশ্বধর, তার স্ত্রী কিন্তু নিখোঁজ হয়ে গেছিল এবং নিখোঁজ হয়ে যাওয়ার পরে কিন্তু ইসলামপুর থানায় গতকালে একটা মিসিং ডায়েরি করেছিল ওই স্বামী, এবং তারপর মিসিং ডায়েরি করার পর আর যখন জানতে পারে যে চাকুলিয়া বিধানসভা, চাকুলিয়ার ধুমাগড় যে এলাকা রয়েছে সেখানে কিন্তু এক যুবকের সাথে পালিয়ে গেছে এবং সেখানে রয়েছেন। এরপরে কিন্তু খবর পেয়ে কিন্তু সেখানে যায় এবং স্ত্রীকে ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করে, এবং চেষ্টা করার পরে যখন স্ত্রী তাকে ওই বিশ্বধরকে যখন না করে দেয় যে আমি যাবো না তোমার সাথে, আমি এই ছেলের সাথেই সংসার করব, তারপরে যখন তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পরিবারের মধ্যে হাতাহাতি এবং মারামারি ঘটনা ঘটে। এই ঘটনা কিন্তু দুই পরিবারে বেশ কয়েকজন জখম হয়েছে এবং ঘটনায় কিন্তু এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং ঘটনার খবর পেয়ে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা গ্রামবাসীরা রয়েছে তারাও কিন্তু জমায়েত করে। যদিও গোটা ঘটনা নিয়ে কিন্তু পুলিশে কিন্তু এখনো কি অভিযোগ করেনি, তবে গোটা ঘটনার বিষয়ে কিন্তু যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা কিন্তু পুলিশ প্রশাসনকে জানিয়েছে, এমনটা কিন্তু জানা গেছে। মেয়েটার কে হয়? আমি ওর হাজবেন্ড। তো আজকে গার্জেন এসেছিলেন আনতে, তাহলে কি হলো? এখানে আসছি পরে আমরা ওখানে যাই দাঁড়াইছি, পরে আমাদের সাথে মারধর চালু হয়ে গেছে। কাকে মারলো? আমাদেরকে মারধর করছে। কে মেরেছে? আমরা কিছু করিনি। কে মারছে? ছেলেটা মারছে। মেয়েটা কি বললো এখন? ছেলের মা ওরা সবাই আমাদেরকে মারধর করতেছে। ওর বাবা আর যে আপনার বউ আছে ও কি বললো? ও কি বলবে, ও তো কান্নাকাটি করে যাচ্ছে। ওকে যে কি করেছে জানি না। ও আসতে চাইছে আপনার সঙ্গে, আসতে চাইছে? বলছে যাবো না। আমি নিজের মনে আসছি, খুশিতে আসছি আমি। তো আগেরটা ছেড়ে এসছেন? হ্যাঁ, আগেরটা কতদিন হলো আসা? আচ্ছা 10-12 দিন হয়ে গেছে। 10-12 দিন হয়ে গেছে। তো এখন আনার জন্য এসছে ওনারা? নিতে এসছে? তা আপনি যাবেন না? যাবেন না, সে কারণে মেরেছে আপনাকে? সেই কারণে আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল তুলে। তাহলে এখন কি চাইছেন আপনারা? আমি এখানেই থাকবো। এখানেই থাকবেন? এই উত্তমের সঙ্গে থাকবেন? হ্যাঁ, উত্তমের সঙ্গে থাকবো। নজর রাখবো এবার কালনার দিকে। কালনার সিঙ্গারকোণ এলাকা, সেখানে আবার ভুয়ো ডাক্তারের খোঁজ পাওয়া গেল। হ্যাঁ, একেবারে ফিজ নিয়ে রীতিমতো রোগীদের চিকিৎসা করতে দেখা যাচ্ছে এই ডাক্তারকে, কিন্তু এই ডাক্তার তো ভুয়ো ডাক্তার। নবকুমারের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। নবকুমার, কতদিন ধরে তিনি এই কাজ করছেন, এভাবে ফিজ নিচ্ছেন, ভুয়ো ডাক্তার সেজে ডাক্তারি করছেন, কোনো ব্যবস্থা নেওয়া হলো, পদক্ষেপ নেওয়া গেল? দেখো সোনিয়া, বিগত কয়েক দশক ধরে তিনি বাম জামানা থেকেই নাকি এই প্র্যাকটিস শুরু করেছিলেন। তিনি জানাচ্ছেন যে তার এই যে প্র্যাকটিস এবং তার যে নির্ধারিত তার অল্টারনেটিভ মেডিসিনের ওপর তার এমডি করা আছে, এবং এই তথ্য দেখিয়ে সে সিদ্ধান্ত এই নাম ব্যবহার করে রীতিমতন প্রচার করে তিনি চালাচ্ছিলেন এই ব্যবসা, এবং তার পরবর্তীকালে এলাকাবাসী তারা এই বিষয়টা জানতে পেরে অনেকবার এর আগের বছরও সিএমএইচ এর কাছে তারা কমপ্লেন করে, এবারেও তারা এসে আগের বছরও সিএমএইচ এর কাছে তারা কমপ্লেন করে, এবারেও তারা এসে আজকে তারা মহকুমার স্বাস্থ্য আধিকারিককে জানায় বিষয়টি, যে এই ধরনের ঘটনা যদি তাদের বাড়তে থাকে এলাকায় আরও এরকম ভুয়ো ডাক্তারে ছেয়ে যাবে, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সিএমএইচ এই বিষয়ে তিনি আশ্বস্ত করেন যে আমরা অভিযোগ যেটা পেয়েছি সেই ভিত্তিতে অবশ্যই আমরা তদন্ত করব। কিন্তু এই ধরনের যে ডাক্তাররা নিজের নাম আগে যে ডক্টর বসাচ্ছে, তারা বলছে এটা আইনত, তারা জানছে যে এটা আইনত সঙ্গত, সেই জন্য তারা রীতিমতনভাবে তাদের প্রসার গ্রামগঞ্জে তারা চালিয়ে যাচ্ছে। সোনিয়া, প্রভাবশালী তো বটে, এদের র্যাকেট আছে, একে অনেক আগেও এই ব্যাপারে বলা হয়েছে, অনেক কিছুই হয়, ভালো চ্যানেল আছে এরা, সোজা কথা, যার কারণে একে কিছু করা যায়। আমরা জানিয়েছি কালনাকে, সিএমএইচকে জানিয়েছি, বর্ধমানকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ কিছু হয়। আমরা রুরাল ডক্টরস অ্যাসোসিয়েশনের আন্ডারে আছি। হ্যাঁ, রুরাল ডক্টর অ্যাসোসিয়েশন, তারা ডক্টর স্বীকৃতি কি পায়? একদম এটা তার এটা আপনার স্বীকৃতি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে না ইন্ডিয়া দিচ্ছে? আপনাকে এটা ইন্ডিয়ান সরকার দিয়েছে আপনাদেরকে? এটাই আছে দেখুন।
সিওমচের পক্ষে কিন্তু কে ভেজাল ডাক্তার কে ডাক্তার ওটা তো খোঁজা মুশকিল না। 121 যদি কেউ কমপ্লেন করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা পাঠিয়ে দিতে পারি যে তার রেজিস্ট্রেশন আছে কিনা। তারা কিন্তু এমডি এমএস ওইসব লিখতে পারে না, ডাক্তার লিখতে পারে না। আইএনটিটিইউসি কর্মীর ওপর হামলার ঘটনা, খড়গপুরের এই ছবি আপনাদের দেখাবো। খেলা দেখে ফিরছিলেন আর তারপরই সেই রাস্তাতেই ফেরার পথেই আইএনটিটিইউসি কর্মীর ওপর একেবারে হকি স্টিক তলোয়ার নিয়ে হামলার অভিযোগ উঠছে। আরো বিস্তারিত এই বিষয়ে শঙ্কর জানাতে পারবে। শঙ্কর, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারাই কাজ করলেন এবং যে কর্মী আইএনটিটিইউসি কর্মী আহত হয়েছেন তার অবস্থা এখন কিরকম? দেখো, তোমাকে জানাই যে সোনিয়া, যে খড়গপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ডের কর্মী কে আপন্না খেলা দেখে বাড়ি ফিরছিলেন, তখনই তাকে রাস্তাতে একেবারে দাঁড় করিয়ে তাকে তলোয়ার এবং হকি স্টিক দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর বিরুদ্ধে। যদিও বিজেপি অস্বীকার করেছে যে এই নামে কোনো ব্যক্তি তাদের ওই এলাকার কর্মী রয়েছে বলে জানা গেছে। এই যে তৃণমূল কর্মী যাকে মারধর করা যায়, তিনি অভিযোগ করেছেন যে এলাকায় দাদাগিরি দেখানো হয়, দিদির মতন যাকে তাকে মারধর করে। সে আজকে খেলা দেখে আসছিল, তখন তার উপরে হামলা চালায় তলোয়ার এবং হকি স্টিক দিয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খড়গপুর টাউন থানার পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। যদিও পুলিশ জানিয়েছে অভিযোগ এখনো পাওয়া যায়নি, তবে অভিযুক্তর খোঁজে তল্লাশি করেছে, এলাকায় গা ঢাকা দিয়েছে ওই ব্যক্তি। যদিও এই বিজেপির তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে এই নামে কোনো ব্যক্তি তাদের দলের সঙ্গে যুক্ত নয়। सोनिया, मैं 27 नंबर का गेम देख कर बीएनआर ग्राउंड से वहाँ से फिर मैं जा रहा था, उसी टाइम में अटैक कर दिया बेस बैट लेके, और ऐसा अटैक किया मेरे को गाड़ी स्टैंड करने का तक भी मौका नहीं दिया। जो बटन जो जैसा पाया वैसा मारा और मेरे को तलवार लेके दौड़ाया, मैं दौड़ लिया गाड़ी में तलवार का मारा। आप कौन सा पार्टी करता है? मैं टीएमसी करता हूँ। तो जो मारा है वो कोई पार्टी उटी करता है क्या? वो बीजेपी करता है। क्यों मारा कुछ पता नहीं चल रहा आपको? पता नहीं क्या चीज के लिए, मैं तो गाड़ी से उतरने भी मौका नहीं दिया।